মানে আমরা যারা আছি আমাদের একে অপরের কারণে আমরা প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছি। ব্রাজিলে একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টেক্সাসে কি টর্নেডো হতে পারে? টর্নেডো 1275 সালে শুধুমাত্র একটা গরু চুরি করার ঘটনা নিয়ে বেলজিয়ামে জেলে রাজ্য এবং আরেকটা রাজ্যের মধ্যে প্রায় টানা 3 বছর যুদ্ধ হয়েছে। এটা আমি শুধুমাত্র কয়েকটা উদাহরণ বললাম বাটারফ্লাই ইফেক্টের। এই যে আমরা তাপমাত্রা বের করি প্রতিদিনের, অনেক কিছু বের করে, অ্যাকুরেটটা কখনোই সম্ভব না, কখনো না, হ্যাঁ, দশমিকের পর অসীম সংখ্যা পর্যন্ত হলেও পার্থক্য থাকবে। এটার মূল কথাগুলি একটাই যে ছোট যে কোনো পরিবর্তনের কারণে বৃহত্তর পরিবর্তন হয়। সো এই পর্যায়ে আমাদের সাথে সায়েন্স বেঞ্চের এখন যুক্ত হবে জাকিয়া আলম। জাকিয়া, ওয়েলকাম। জাকিয়া সেট। জাকিয়া, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম সবাইকে। Myself Zakia Alom, student of Gulf Haji Mohammad Mohsen College, and obviously আপনার ম্যাথ স্টুডেন্ট obviously এটাই আগে বলা উচিত ছিল না, ঠিক আছে। কলেজে তুমি আজকে কোন টপিকে কথা বলবো? বা আজকে আমার টপিকটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। ওকে, বাটারফ্লাই ইফেক্ট খুবই ইন্টারেস্টিং টপিক। হ্যাঁ, আমি একটা স্টোরি দিয়ে শুরু করি বাটারফ্লাই ইফেক্টটা। ওকে, সাপোজ একজন টিচার, ফিজিক্স টিচার, আমি ফিজিক্স টিচার এমনি বললাম যেহেতু এটা ফিজিক্স রিলেটেড কিছু একটা, তো আমি একটা নাম দিলাম মিস্টার নিউটন। ওকে, তিনি ফিজিক্স পড়ান। এখন তার একটা ক্লাস ছিল ধরলাম 2টা বাজে। তিনিও শোভনসের মতো অনেক ফেমাস। এখন 2টা ওকে, এখন ক্লাসে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার কাছে কল আসলো, তার ওয়াইফ আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। এখন অবভিয়াসলি হাত কেটে ফেলছে, অনেক মারাত্মক একটা ঘটনা। তিনি দৌড়ে বাসায় গেলেন, বাসায় গিয়ে অনেক ভয়ঙ্কর একটা অবস্থা, ওয়াইফকে নিয়ে হাসপাতালে গেলেন। এইদিকে উনি যে ক্লাসটা নেওয়ার কথা ছিল 2টা বাজে, সেটা উনি নিতে পারলেন না। ধরলাম উনি একটা স্কুলে ক্লাস নিত, তো যেহেতু ওনার 2টার ক্লাসটা হলো না, স্কুলের স্টুডেন্টদের 1 ঘন্টা আগে ছুটি হয়ে গেল। যেখানে 3টা বাজে ছুটি হতো সেখানে 2টা বাজে হলো। এখন আমি একজন স্টুডেন্টের নাম ধরি, যে কোনো একটা নাম, সাপোজ জাকিয়া। না, পার্সোনালি অনেক চলে আসবে। আচ্ছা, আমি একটা নাম ধরি গ্যালিলিও। সাপোজ গ্যালিলিও। ওয়াও, নিউটনের আন্ডারে গ্যালিলিও ক্লাস করতেছে, অসাধারণ অবস্থা এখানে। আচ্ছা, ধরলাম গ্যালিলিও, বাচ্চা স্টুডেন্ট গ্যালিলিও। ওকে, এখন তার যেহেতু 1 ঘন্টা আগে ছুটি হলো, বাসায় গেল। বাসায় গিয়ে অবভিয়াসলি বাচ্চা মানুষ, সে তার মাকে বললো যেহেতু আজকে 1 ঘন্টা আগে আসছি, ফ্রি আছি, চলো আমরা একটু মুভি দেখতে যাই। এখন ওই দিন ফরচুনেটলি নাকি আনফরচুনেটলি জানি না, গ্যালিলিওর বাবাও বাসায় ছিল। তো ভাবলো যে ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে গাড়ি নিয়ে বের হই, মুভি দেখতে যাই। ওকে, গেল, বাট মুভি থিয়েটার ওই দিন অফ, তারা জানতো না। ওকে, দেন ঠিক করলো রেস্টুরেন্টে খেতে যাই, গেল রেস্টুরেন্টে খেলো। দেন ফেরার পথে তাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল। এখন টায়ার পাংচার অবভিয়াসলি কি করতে হবে, গ্যালিলিওর বাবা গাড়ি নিয়ে গেলেন গ্যারেজে গাড়ি ঠিক করাতে, এদিকে তার ফ্যামিলি উবার নিয়ে চলে আসছে বাসায়। হঠাৎ গ্যালিলিওর মায়ের কাছে কল আসলো যে তার বাবা গ্যারেজ থেকে গাড়ি ঠিক করে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব মারাত্মক পরিমাণে। এখন অবভিয়াসলি অনেক একটি কথা, অনেক শখ খাবে। দেন তারা গেল ওখানে। আচ্ছা, সবকিছু ঠিক আছে, এবার জিনিসটা একটু রিভাইন্ড করি। যদি নিউটনের ওয়াইফের হাত না কাটতো, আপেল কাটতেছিল, এখানে হাত কাটার কি আছে, একটু সাবধান থাকতে পারতো। এখন হাতটা যদি না কাটতো, নিউটন হয়তো ওই দিন বাসায়ও যেত না, রাস্তাও হয়তো, তার বাচ্চাও আগে বাসায় যেত না, অর্থাৎ গ্যালিলিও। তো তার বাবার সাথে সে জিদ করে যেত না বাইরে, তার বাবারও হয়তো বা অ্যাক্সিডেন্ট হতো। অথবা যদি এমন হতো যে তারা থিয়েটারে টিকিট পেয়ে যেত, তো থিয়েটারে যদি খোলাই থেকে যেত, তাহলেও এরকম কোনো ঘটনা ঘটতো না। এই যে একটা বিশৃঙ্খল অবস্থা, মানে হচ্ছে যে ওই দিক দিয়ে ওই লোকের হচ্ছে যে যেহেতু তার ওয়াইফের হাত কেটে গেল এবং ওয়াইফের হাত কাটার জন্য উনি আগে চলে গেল, এবং তার ফলে ও বাসায় গেল, ও বাসায় গিয়ে হচ্ছে যে ওইখানে মুভি থিয়েটারে গেল, এবং মুভি থিয়েটারে যাওয়ার পরে ব্যাক করার সময় হইলো অ্যাক্সিডেন্ট। তো একদম রিওয়াইন্ড করে যদি আমি চিন্তা করতাম, ওর যদি ওয়াইফের হাত না কাটতো, এদিক দিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হইতো না।
দিস ইজ কল্ড chaos। chaos। আচ্ছা ওকে, আপনার স্লোগানে তো আছেই। ওকে chaos। তো এই যে chaos থিওরি, এটাকে আমি যে ঘটনাটা বললাম এটা সম্পূর্ণ একটা কাল্পনিক ঘটনা, বানানো ঘটনা, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের লাইফে প্রতিনিয়ত হয়। যে মানে আমরা যারা আছি আমাদের একে অপরের কারণে আমরা প্রতিনিয়ত প্রভাবিত হচ্ছি। যেমন আজকে আপনি সায়েন্স রেঞ্জার্স দেখছেন, আপনি না দেখলে আমি হয়তো বাসায় থাকতাম, কি করতাম, হয়তো ঘুমাইতাম। কেউ হয়তো বাবার বকা খাচ্ছে, বাবা আমার বকা খাচ্ছে, কেউ হয়তো ছোট ভাই বোনের সাথে ঝগড়া করতেছে, এখানে না আসলে কিছু না কিছু একটা প্রভাবিত হইতো। অর্থাৎ এই যে জিনিসটা, যেটা একটা বিশৃঙ্খল, এটাকে মানে বিজ্ঞানের ভাষায় বিশৃঙ্খল বলা হয়, এটাকে বলা হয় chaos থিওরি। chaos থিওরি। হ্যাঁ, এই chaos থিওরি নিয়ে বলতে গেলে তখন ওখানে একটা chaos থিওরির একটা আলাদা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। বাটারফ্লাই ইফেক্ট। আচ্ছা, এবার আমি আসি যে বাটারফ্লাই ইফেক্টটা কেন আসলো বা মানে কোথা থেকে এটা ধারণাটা আসলো। মার্কিন বিজ্ঞানী, মার্কিন গণিত আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স, তিনি একটা আমেরিকান একটা অ্যাসোসিয়েশন, সেটা সায়েন্স ডেভেলপমেন্টের একটা অ্যাসোসিয়েশনের 139তম অধিবেশনে এই জিনিসটা বলছেন। তিনি এটা নিয়ে প্রথমেই বলতে গিয়ে একটা প্রশ্ন তুলছেন যে যদি এমন যদি হয় একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে, ব্রাজিলে একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টেক্সাসে কি টর্নেডো হতে পারে? টর্নেডো। এই জিনিসটা দিয়ে তিনি মানে তার কথাটা শুরু করছিলেন। পরবর্তীতে যখন তার এই কনসেপ্টটা আরো ভালোভাবে প্রকাশিত হয়, তিনি এটার কোনো টাইটেল দেন নাই। তো যেই মানে পাবলিকেশনস থেকে এগুলো পাবলিশ হয়েছে, তারা এটার একটা নিজস্ব একটা টাইটেল দিছে, এবং সেই টাইটেলটা পরবর্তীতে মানে ফেমাস হয়ে এটার নাম হয়ে গেছে যে বাটারফ্লাই ইফেক্ট। আচ্ছা, যে কোনো একটা জায়গায় যদি একটা প্রজাপতি ডানা ঝাপটায়, তাহলে হয়তোবা এই ডানা ঝাপটানোর কারণে কোনো একটা জায়গাতে একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে। এটার মানে এটা না যে অ্যাকচুয়ালি প্রজাপতি ডানা ঝাপটানোর কারণে টর্নেডো হচ্ছে, প্রতীকী রূপে ব্যবহার করা, এটা প্রতীকী রূপ। ইয়েস, বাট এই যে বাটারফ্লাই ইফেক্টটা, এটা কিন্তু এডওয়ার্ড লরেন্সের নিজস্ব কোনো টাইটেল ছিল না। তিনি ওই chaos থিওরির মধ্যেই একটা ধারণা করছিলেন, এবং এই যে বাটারফ্লাই ইফেক্টটা এটা অন্য অনেক ধারণা থেকে ফেমাস। আমি যত জানি যে আবহাওয়াবিদ যার নাম বলছো তুমি, উনি হচ্ছে যে একটা ভূমিকম্পের ক্ষেত্র থেকে উনি মনে হয় এটা বের করছিলেন। ভূমিকম্প না, আমি এটা আসবো। আচ্ছা, তার কথা তো বললাম, এবার আমি একটু chaos থিওরি একটু করে বলি। আমাদের বিজ্ঞানটা হচ্ছে এমন, নর্মালি আমরা যেসব বিজ্ঞান নিয়ে ভাবি সেগুলো সব সরল রৈখিক, মানে সেগুলো একটা নিশ্চিত মান, মানে আমি জানি যে একটা নিশ্চিত ফলাফল পাবো। আমি যদি যেমন নিউটন অনেক ধরনের সূত্র দিয়েছে গতি, যে আমরা কোনো বস্তুর গতি বের করতে পারতেছি, বেগ বের করতে পারতেছি। আপনি এখন কয়েকটা জাস্ট ম্যাথ করে বলে দিতে পারবেন যে আমি যদি এখান থেকে একটা বল নিক্ষেপ করি, আমি যেই কোণে নিক্ষেপ করব, কত বেগে নিক্ষেপ করব, সেটার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন যে সেটা কত দূর যাবে। কিন্তু মানে এই জিনিসগুলো হচ্ছে সব একটা নিশ্চিত মান। কিন্তু এই chaos থিওরিটা, এটা মানে এমন একটা থিওরি, এই ঘটনার মধ্যে আপনি বলতে পারবেন না যে ভবিষ্যতে অ্যাকচুয়ালি কি হবে। সব কজ হ্যাঁ, সব কেওটিক। কেন? কারণ এক্ষেত্রে আমরা ওই কনসেপ্টটাকে এখানে আনি যেখানে মানে ভবিষ্যতে কি হবে তা আমাদের ইনিশিয়াল মানের উপর ডিপেন্ড করে, ইনিশিয়াল একটা অবস্থার উপর ডিপেন্ড করে। মানে আমরা এখন কি করতেছি, সহজে যদি বলি, বাটারফ্লাই ইফেক্টটা মেইনলি বলে যে প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট পরিবর্তন, শুরুতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট পরিবর্তনের জন্য আমাদের রেজাল্টে একটা হিউজ ডিফারেন্স আসবে। বুঝছি। আমরা যদি একটা ছোট একটা তরঙ্গকে, আমাদের পৃথিবীর একটা তরঙ্গকে যদি একটু আমরা চেঞ্জ করি, সেটা দেখা যাবে যে অনেক হিউজ পরিমাণে অন্যান্য তরঙ্গকে চেঞ্জ করে দিচ্ছে, এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে হয় পৃথিবীতে, বা মেনলি পৃথিবীতেই বলি, হয়তো বা অন্য কোনো জায়গায় ওই তরঙ্গের অন্য কোনো একটা বড় ইফেক্ট পড়তেছে। মানে আমি বলতে যাচ্ছি যে ছোট কিছুর পরিবর্তনের কারণে এটা বড় একটা ইফেক্ট হতে পারে। 1906 সালে একজন চিত্রশিল্পী একটা ইহুদি মেয়ের প্রেমে পড়েন তার চিত্র আঁকতে গিয়ে। তো প্রেমে পড়ার পর স্বাভাবিক তার কাছে একটা কুকুর ছিল, সে ওই কুকুরকে দিয়ে ওই মেয়ের কাছে চিঠি পাঠাতো। এখন ওই মেয়ের ফ্যামিলি ছিল অনেক ধনী, ছেলেটা ছিল গরিব, স্বাভাবিকভাবে মেনে নিবে না। তো তারা করে কি, ওই মেয়ের ফ্যামিলি একদিন ওই ছেলেটার কুকুরটাকে হত্যা করে।
হত্যা করে। এখন ছেলের একটা আবেগের বিষয় কুকুরটার সাথে। সে পরবর্তীতে 1918 সালে সেনাবাহিনীতে যোগদান করে, ওই ছেলেটা চিত্রশিল্পী যোগদান করে। এরপরে অনেক ঘটনা দেন। একবার যেহেতু সেনাবাহিনীতে আছে, অনেক মিশনে থাকতে পারে, একবার ব্রিটিশ সেনার কাছে সে ধরা খায় এবং অনেক মারধর আঘাত, ইভেন তাকে মানে হত্যা করার অর্ডারও ছিল, কিন্তু যে ব্রিটিশ সেনা তাকে হত্যা না করে মাফ করে দেয়। এবং পরবর্তীতে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন প্রায় 63 লাখ ইহুদি কে হত্যা করা হয়েছিল তার নির্দেশে। অ্যাডলফ হিটলার, এটা অবশ্যই আমরা সবাই জানি। অ্যাডলফ হিটলারই ছিল সেই প্রেমিক, মানে সেই চিত্রশিল্পী। মানে এটাকে বলা হয় যে সে ওই ইহুদি মেয়েকে যেহেতু ভালোবাসতো, সেই ইহুদি মেয়েকে যেহেতু সে পায় নাই, হয়তো এই মনের তার মধ্যে কোনো একটা পায়নি, ওটা না, তার কুকুরকে হত্যা করা হয়েছিল ওই একটা রেস থেকে। সে এত 63 লাখ। তো বলা যায় যে যদি কুকুরকে হত্যা না করতো তাহলে তো তার মনে যদি ওই ব্রিটিশ সেনা ওকে যদি তখন মাফ না করতো তাহলে হয়তো বা আজকে আমাদের যে ইতিহাসটা অনেক আলাদা হতো। এটা একটা উদাহরণ বললাম। আরেকটা বলতে পারি, 1275 সালে শুধুমাত্র একটা গরু চুরি করার ঘটনা নিয়ে বেলজিয়ামে জেলে রাজ্য এবং আরেকটা রাজ্যের মধ্যে টানা 3 বছর যুদ্ধ হয়েছে। এবং পুরো আপনি সবই আগে থেকে জানেন। এবং একটা গরু চুরি নিয়ে 3 বছর টানা যুদ্ধ, 3 বছর পুরো বেলজিয়াম এটা সরাই গেছে শুধুমাত্র গরু চুরি করা নিয়ে। চুরি যদি না করতো যুদ্ধ হয়তো হতো না, আজকে হয়তো আমাদের পৃথিবীর পপুলেশন আরো বেশি হতো, মানুষ কম মরতো। ইভেন এই যে একটা ওয়ার্ল্ড ওয়ার 3 সম্ভাবনা দেখা গেছে, এখানেও বাটারফ্লাই ইফেক্টের ব্যাখ্যাটা আসতে পারে। এই যে 1962 সালে একটা ভুল বোঝাবুঝির কারণে সোভিয়েত ইউনিয়ন তার যে সাবমেরিন লঞ্চ করতে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, মানে এমন একটা রেশারেশি অবস্থা। এখন সোভিয়েত ইউনিয়নের ওখানে একটা নিয়ম ছিল যে সাবমেরিন টর্পেডো লঞ্চ করতে গেলে একজন পলিটিক্যাল অফিসার আছে, একজন সেকেন্ড ইন কমান্ডার অফিসার আছে, আর একজন হচ্ছে ক্যাপ্টেন, 3 জনের পারমিশন লাগে। 2 জন পারমিশন দিলেও যিনি সেকেন্ড ইন কমান্ডার অফিসার ছিলেন তিনি পারমিশন দেননি। কেন? কারণ তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই পারমাণবিক শক্তি সম্পন্ন দুটা দেশ। বোঝাই যাচ্ছে যদি এই 2 দেশ যুদ্ধে নামে তাহলে পারমাণবিক শক্তির ব্যবহার নিশ্চিত, এবং হতে পারতো যে এই পারমাণবিক শক্তির ব্যবহারের কারণে মানে সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যেত, হতে পারতো যে আমাদের অস্তিত্বই চলে গেল। পারমাণবিক শক্তিতে এমন একটা জিনিস। এটা আমি শুধুমাত্র কয়েকটা উদাহরণ বললাম বাটারফ্লাই ইফেক্টের, যে যদি সেকেন্ড ইন কমান্ডার অফিসার যদি দিয়ে দিত, মানে সম্মতি দিয়ে দিত, হয়ে যেত সবকিছু খালাস। এখন আমি বাটারফ্লাই ইফেক্ট নিয়ে আরেকটু বলি, এটা আমি উদাহরণ দিচ্ছিলাম এগুলা মানে বুঝতে সহজ হওয়ার জন্য। আমরা যখন মানে বাটারফ্লাই ইফেক্ট আসলে কিরকম আসে আমি বলি। আমরা যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, সাপোজ আমি তুলনা করতেছি পৃথিবী এবং চাঁদের মধ্যে, তখন আমি চাঁদের অবস্থান সহজে ব্যাখ্যা করতে পারবো। আমি বলতে পারবো একটা পৃথিবী এখানে, পৃথিবী থেকে এত দূরত্বে চাঁদ ঘুরতেছে আবার এই টাইম পর আবার এখানে। আমি যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, অর্থাৎ আমি যদি দুইটা ফ্যাক্টর নিয়ে চিন্তা করি, আমি সেখানে সহজে সবকিছু ব্যাখ্যা করতে পারবো, আমার রেজাল্টটা সহজে আসবে, যেটা আমরা অ্যাকচুয়ালি করি, যেটা আমাদের সাধারণ বিজ্ঞান সবসময় দুইটা জিনিসের মধ্যেই কিন্তু কাজ করে। কিন্তু আমি যদি 3টা জিনিসের কথা বলি, 3D অবজেক্ট নিয়ে কাজ করি, মানে 3D বস্তু নিয়ে কাজ করি, যেমন একটা সূর্য ধরলাম, সূর্যের সাপেক্ষে পৃথিবীর একটা অবস্থান আছে, তাহলে আমি চাঁদের অবস্থানটা কেমনে ব্যাখ্যা করব? কারণ আমি যদি বলি যে চাঁদটা সূর্যকে এভাবে করে ঘুরে তার অবস্থান পরিবর্তিত হচ্ছে, কিন্তু পৃথিবীও তো ঘুরতেছে, তাহলে চাঁদ তো আর এমনি ঘুরতেছে না, চাঁদ এরকম করে ঘুরে 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 মানে এভাবে ঘুরতে আসছে, মানে একটা অনেক কমপ্লেক্স একটা জিনিস, এটা বোঝা অনেক বাইরে। নিউটন ইভেন নিজের ফ্রেন্ড হ্যালিকে বলছিল যে আমি যখন চাঁদের অবস্থান নির্ণয় করতে যাই তখন আমি হতাশ হয়ে পড়ি। নিউটন নিজে বলছিল, মানে চাঁদের অবস্থান কেন আমি বলতেছি এটা বের করা 3D অবজেক্ট, তো এটাকে বলা হয় 3D বডি প্রবলেম। এখন বাটারফ্লাই ইফেক্টটা কেন আসে?
একটু দেখানো যায় কিনা দেখি। থ্রি বডি প্রবলেম শুধু এটা না, কিন্তু থ্রি বডি অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। থ্রি বডি প্রবলেম হচ্ছে যে এই ইউনিভার্সের মধ্যে যদি শুধু মাত্র 3টা বডিও থাকতো, সেলেস্টিয়াল বডি যেগুলোকে বলা হচ্ছে, মানে পৃথিবীর চাঁদ সূর্য যেগুলো সেলেস্টিয়াল বডি, যদি 3টা বডিও যদি থাকতো তাহলে কখনো এরা ধ্বংস অনিবার্য, মানে এরা কেওটিক পর্যায়ে চলে যেত। মানে কখনো 3টা বস্তু যদি সর্বনিম্ন থাকে, এরা কখনো একে অপরের সাথে আপতিত বা ভূআপতিত বা হচ্ছে ধ্বংস ছাড়া কিছু হবে না। সেটাকে বলে অ্যাকচুয়ালি থ্রি বডি প্রবলেম। মানে যদি মিনিমাম 3টা বডি থাকতো, তো 3টা বডির জায়গায় এখন দেখা যাচ্ছে এখানে আরো পৃথিবীতে ইউনিভার্সের মধ্যে কোটি কোটি বডি আছে, মানে আলটিমেটলি ওই ঘুরে ঘুরে কি অবস্থার দিকে যাবে। এটা কেমনে আসলো, মানে এডওয়ার্ড লরেন্স এই জিনিসটা কিভাবে বের করলো? তিনি আবহাওয়াবিদ ছিলেন, তিনি আবহাওয়া নিয়ে গবেষণা করতেন এবং প্রিডিক্ট করতেন যে আমাদের সামনে আবহাওয়া কেমন হবে। এখন তিনি মেইনলি আর কি 12টা ভেরিয়েবল নিয়ে কাজ করে আবহাওয়া বের করেন। ভেরিয়েবল গুলো হচ্ছে এরকম আর্দ্রতা, বায়ু প্রবাহের বেগ। একদিন তিনি কাজ করার সময় দশমিকের পর নাম্বারটা ছিল 0.502127, 6টা ডিজিট ছিল। 6টা ডিজিট। তিনি 6টা ডিজিট না নিয়ে 3টা ডিজিট নিয়ে কাজ করছেন, 0.502। মানের বিশাল পরিবর্তন চলে আসছে। এটার কারণে উনি যে আবহাওয়াটা বের করছিলেন, মানে দুইটা আবহাওয়ার মধ্যে হিউজ তফাৎ ছিল। মানে আমি বলতে গেলে যে হ্যাঁ বৃষ্টি হবে না, একেবারে রোদ, এরকম একটা আবহাওয়া। একদম সহজে যদি বলা যায় যে দশমিকের পরে 6 ঘর তো অনেক দূর, কিন্তু এত দূরের পরে ওই 3 ঘর পর্যন্ত, মানে দশমিকের 3 ঘরের পরে আরো 3 ঘর, সেটা তো খুবই ন্যূনতম জিরোর কাছাকাছি মান। সেই মানগুলোকে নিয়ে কাজ করলে এত যদি ডিফারেন্স হয়, তখনই তার মাথার মধ্যে আসলো যে শুধু যে মানের ক্ষেত্রে কেন, সবকিছুর ক্ষেত্রেই। কজ আমি একটা দোলকের কথা চিন্তা করি, আমরা জানি আমি একটা দোলক কিভাবে ছেড়ে দিলে এভাবে ঘুরবে, ঘুরতে ঘুরতে তার যে বিস্তারটা সেটা কমে আসবে এবং এক পর্যায়ে সে স্টিল থেমে যাবে। কিন্তু যদি আমি বলি যে ফ্রিকশন নাই, কোনো বাতাস নাই, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী সে গতিশীলই থাকবে, মানে এমনি তার যে বিস্তারটা সেটা অলওয়েজ সেম থাকবে। এটা হলো যে ওই যেটা বললাম, বিস্তারটা অলওয়েজ সেম থাকবে, এটা 2D মধ্যে পড়ে। আর যদি আমি ফ্রিকশনের কথা আনি, তখন আমাদের থ্রি বডি প্রবলেম চলে আসে। এটাকে সলিউশন করতে গিয়ে যে একটা স্ট্রাকচার পাওয়া যায় গ্রাফে, ওটা বাটারফ্লাই এর মতো হয়, মানে বলা হয় আর কি যে স্ট্রাকচারটা অনেক বাটারফ্লাই এর মতো। ওখান থেকে ওই এডওয়ার্ড লরেন্স প্রথম তুলেছিলেন বাটারফ্লাই নিয়ে, ওখান থেকে নাম আসে বাটারফ্লাই। আচ্ছা, এবার আমি যেটা এক্স অক্ষতে আমি রাখলাম বায়ু প্রবাহ, জেড অক্ষতে আর্দ্রতা, এবং আরেকটাতে আমি রাখলাম সামথিং এলস। তো 3 অক্ষকে আমরা যখন সম্মিলিত করে একটা বিন্দুতে গেলাম, ধরেন একটা এরকম বক্স, আমাদের 3টা অক্ষ, বক্সের যে কর্নার সেখানে 3টা অক্ষের সমন্বয় আছে। তার মানে ওখানে একটা আবহাওয়া যেখানে বৃষ্টিও হবে, আর্দ্রতাও থাকবে, বায়ু প্রবাহ সর্বাধিক। তার ঠিক বিপরীত বিন্দুতে আবহাওয়াটা একদম উল্টা। এটার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি অনেক দূরবর্তী চিন্তা আর কি। হ্যাঁ, অনেক দূরবর্তী চিন্তা। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আর্দ্রতাটা এতটুকু না গিয়ে এতটুকুতে যেতে পারতো অক্ষ বরাবর, তখন এটার মানটা অন্যরকম আসতো। আমি ইনিশিয়াল ভ্যালুর কথা বলছি, কারণ আমরা তো সবসময় মানটা বসায় অঙ্ক করি বা ম্যাথ করি, ইনিশিয়াল মানটা বসায়। আমি বায়ু প্রবাহটাকে এতটুকু না নিয়ে আরো বেশি নিতে পারতাম বা আরো কম নিতে পারতাম, তখন হয়তো আমার মানটা ওখানে না গিয়ে গ্রাফের এদিকে আসতো। আমি যে আরেকটা মান ধরছি বৃষ্টিপাতের মানটা আমি জেড অক্ষ বরাবর এতটুকু না নিয়ে এতটুকু নিতে পারতাম বলতে আমরা বের করি আর কি, বের করে আমরা অঙ্কের মধ্যে বসাই, তো তখন একটা আলাদা মান আসতো। কিন্তু আমাদের পক্ষে অ্যাকচুয়ালি কখনোই সম্ভব না একদম একুরেট ইনিশিয়াল মানটা বের করা। এই যে আমরা তাপমাত্রা বের করি প্রতিদিনের, অনেকে বের করে, একুরেটটা কখনোই সম্ভব না, কখনো না। হ্যাঁ, দশমিকের পর অসীম সংখ্যা পর্যন্ত হলেও পার্থক্য থাকবে, অসীম সংখ্যা পর্যন্ত দশমিকের পর, কিন্তু আমরা ইনিশিয়াল মান কখনোই পাবো না। যেই জন্য আমরা যে ইনিশিয়াল মানটা বসে ফলাফল পাচ্ছি, কিন্তু আমি আপনাকে বললাম যে স্যার আপনি তো ইনিশিয়াল মানটাই বের করতে পারবেন না, তাহলে আপনি ফলাফলটাতে কিভাবে একুরেট হচ্ছেন? যে ওই ফলাফলটাই আসবে, ওই ফলাফলটা তো নাও আসতে পারে, অন্য একটা ফলাফল আসতে পারে। এই যে যখন আমরা গ্রাফের মধ্যে এই পার্থক্যগুলো তুলে ধরি, তখন এই যে গ্রাফের একটা বিন্দু দেখাতে পারলে ভালো হতো, দেখাতে পারছি না। ওই গ্রাফের বিন্দুটা মানে আমার একটা স্ট্রাকচার তৈরি করে, যেখানে অনেকগুলো পসিবিলিটিস তৈরি হয়। আচ্ছা, ওটাকে বলা হয়, আমি একটু ছবিটা দেখাই। নো প্রবলেম।
এই যে বাটারফ্লাই স্ক্রিন দেখা যাচ্ছে না কেন যে আমরা একটা স্ক্রিনে এখানে তুমি আগে বললাম এখানে দাইতে পারতাম আমরা কাছাকাছি যে দাইতে পারবো জিনিসটা মানে ওই যে গ্রাফের মধ্যে ওই পসিবিলিটিস গুলা অসংখ্য যে পসিবিলিটিস সেই পসিবিলিটিস গুলো ওয়ান কাইন্ড অফ একটা বাটারফ্লাই এর মতো একটা তৈরি করে মানে এটা কিন্তু মানে একটা খুব একটা কমপ্লেক্স সেন্টেন্স আমি মানে কমপ্লেক্স একটা জিনিস যদি আমি বলি যে এটা মানে এটা এরকমই কেন হচ্ছে সেখানে অনেক দূরবর্তী এবার সায়েন্স চলে আসে অনেক গভীর সায়েন্স চলে আসে বাট এতটুকু আমরা বুঝি যে মানের পরিবর্তনের কারণে এরকম একটা জিনিস আসে শেপ আসছে হ্যাঁ একটা শেপ আসছে সেটা দেখতে যদি বাটারফ্লাই মতো লাগে জন্য হ্যাঁ আর যেটা আমি বললাম যে আমরা কখনো ইনিশিয়াল মানটা নিতে পারি না এই ইনিশিয়াল মানটা মেইনলি যেটা আমরা কখনো নিতে পারি না সেহেতু আমাদের ফলাফলও কখনো একুরেট আসবে না আর এই জিনিসটাকে বাটারফ্লাই ইফেক্ট দ্বারা ব্যাখ্যা করা হয় আচ্ছা আর একটু করে বলি যেমন ধরেন স্যার এই এরকম দুইটা গোলক একত্রে দুইটা একসাথে আমি ছেড়ে দিলাম ভারী অংশটা নিচে না আমি ছেড়ে দিলাম আমি আমার হাত আমার একজনেই দেন দুইটা গোলকের পজিশনও সেম কিন্তু যখন ছাড়া হলো তারা মনে করেন বিভিন্ন ভাবে এখানে একটা জিনিস তৈরি করবে কিন্তু আমি তো দুইটাকে একসাথেই ছাড়ছি একই সময়ে ছাড়ছি আমি নিচে একাই ছাড়ছি কিন্তু ওই দুইটা তো একই গতিপথে গতিশীল হবে না একটা মনে করেন এইদিকে ভাগবে তো আরেকটা ওইদিকে ভাগবে এটা তো বিভিন্ন ফ্রিকশনের কারণে বিভিন্ন ধরনের হ্যাঁ কেন এটাই তো আমি বলতেছি যে সবকিছু সেম হলেও ফলাফলটা কিন্তু সেম হবে না কারণ এখানে অনেক ইফেক্ট অনেক কিছু কাজ করতেছে ধরেন ক্ষুদ্র হ্যাঁ ক্ষুদ্র যে এমনি যদি বায়ুশূন্য স্থান থাকে তাহলে তো একটা গ্যালিলিও যেটা প্রমাণ করছিল সেটা একই সাথে পড়ে যাবে বলছি আমি তোমার কথাটা মানে এটার মূল কথাগুলি একটাই যে ছোট যে কোনো পরিবর্তনের কারণে বৃহত্তর পরিবর্তন হতে পারে এটা আসলে আমাদের মানুষের মাঝে অনেক বেশি ফেমাস হয়েছিল যখন এটা আসছিল আর এটা আমাদের সাথে এই জন্য রিলেট করে মানে বিষয়টা হচ্ছে আমরা যতই ক্ষুদ্র হই না কেন আমাদের প্রত্যেকটা ক্ষুদ্র কাজ পৃথিবীটাকে প্রভাবিত করবে সুতরাং আমি ছোট আমি পারবো না বা আমি করবো না আমার এটা করা দিয়ে কি হবে যেমন আজকে আমি অনেকেই আছে আমি পারলে তো এখানে সায়েন্স নাও আসতে পারতাম আমি গেলে কি হবে না গেলে কি হবে তারপরও আমি আসলাম বা এরকম কিছু একটা করলাম হয়তো বা কিছু একটা প্রভাবিত এরকম হতে পারে যে তুমি আজকে একটা উদ্যোগ নিয়ে তোমার সায়েন্স বেঞ্চে আসছো তারপর হতে পারে যে এই ভিডিওটা একদম ভাইরাল হয়ে গেছে তারপর এই ভিডিওটাতে তুমি হচ্ছে যে 10 মিলিয়ন আমাদের ভিউ হয়ে গেছে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইবার তোমার কি 100 কে হয়ে গেছে হ্যাঁ হতেই পারে কিন্তু নাও হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ